closer. That's again the support from the umpire. Nigel Duk. 201 রানে হার। স্কোর কার্ড দেখে চোখ কপালে উঠতে পারে যে কারো। একই এই টেস্টে একবারও অল আউট হয়নি বাংলাদেশ। মজার ব্যাপার, প্রথম ইনিংসে 181 রানে পিছিয়ে থেকেও ডিক্লেয়ার দিয়ে দেয় মিরাজের বাংলাদেশ। পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসেও 9 উইকেটেই থামে, কারণ শরীফুল চোট পেয়ে 22 গজ ছাড়ে। 5 দিনের টেস্ট, অথচ একের পর এক ম্যাচে টাইগাররা হারছিল 3 কিংবা 4 দিনে। ক্রিকেট ভক্তদের শঙ্কা ছিল, তবে কি ওয়েস্ট ইন্ডিজেও একই দশা হবে? অ্যান্টিগাতেও নিম্নমানের ক্রিকেট। পঞ্চম দিনে খেলা নিয়ে যাওয়াটাই যেন বাংলাদেশের বড় প্রাপ্তি। ক্যারিবিয়ানদের দেয়া 334 রানের টার্গেটে নেমে চতুর্থ দিনের শেষ বিকেলেই 109 রানে 7 উইকেট হারায় বাংলাদেশ। মঙ্গলবার পঞ্চম দিন সকালের শুরুতেই সাজঘরে ফেরেন হাসান মাহমুদ। স্বাগতিক পেসারদের গতি আর সুইংয়ে দ্রুতই কাবু হয় বাংলার টেলেন্ডাররা। দেশে কি বিদেশে ব্যাটারদের যাচ্ছে তাই অবস্থা বাংলাদেশকে ডোবাচ্ছে। 5 ও 6 অর্থাৎ 2 ইনিংসেই সিঙ্গেল ডিজিটে আউট মাহমুদুল জয়। যেন স্লিপ ক্যাচ প্র্যাকটিসে বেশ ঝানু হয়ে গেছেন এই ওপেনার। তার সঙ্গী জাকির হাসানও বেহাল। 2 ইনিংস 15 আর 0। কোয়ালিটি পেস বোলিংয়ের সামনে তাদের অর্ডিনারি স্কিল ফুটে উঠল অ্যান্টিগা টেস্টে। আনকোরা গ্রিপস শতক হাঁকায়, লুইস আর অ্যাথানেস সেঞ্চুরির কাছে যায়, অথচ বাংলার নামি ব্যাটার মুমিনুল, লিটন, মিরাজরা সেট হয়েও উইকেট বিলিয়ে আসে, দলকে চাপে ফেলে। কথায় আছে ক্যাচেস উইন ম্যাচেস, অথচ এই টেস্টে 2 ইনিংসেই একাধিক ক্যাচ ছেড়ে ব্যাকফুটে চলে যায় টিম বাংলাদেশ। ফিল্ডিং কোচ কি ওসব নোট করে রাখছে? অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের 2 প্রাপ্তি তাসকিন আর জাকির আলী। দ্বিতীয় ইনিংসে ঢাকা এক্সপ্রেসের 6 উইকেট, ক্যারিয়ার সেরা বোলিং। ব্যাটারদের ছন্নছাড়া পারফরমেন্স তাসকিনের দুর্দান্ত এফোর্টটার গুরুত্ব কমিয়ে দেয়। লোয়ার মিডল অর্ডারে খেলা জাকির 2 ইনিংসেই দারুণ টেম্পারমেন্ট আর সাহসিকতা দেখিয়েছেন। প্রথম ইনিংসে জাকিরের 53 ছিল টাইগারদের পক্ষে সেরা। দ্বিতীয় ইনিংসে 31 রান এই উইকেট কিপারের ব্যাটে। গেল 10 বছরে ক্যারিবিয়ানে 7 টেস্ট খেলে সব কটাতেই বড় ব্যবধানে হারল বাংলাদেশ। চলতি সফরের দ্বিতীয় ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবে? উন্নতির পথ খোঁজার জন্য হাতে আছে 3 দিন সময়। 30 নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। আবুধাবি টি10 টানা দ্বিতীয় জয়ের খোঁজে বাংলা টাইগার্স। প্রতিপক্ষ নর্দার্ন ওয়ারিয়র্স। টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলেন বাংলা টাইগার্সের কাপ্তান সাকিব আল হাসান। নর্দার্ন ওয়ারিয়র্সকে অল্পতেই আটকে রাখতে চান। 2 ওভার শেষে 22 রান ওয়ারিয়র্সের বোর্ডে। তৃতীয় ওভারেই সাকিব বল তুলে দিলেন রাশিদ খানের হাতে। তৃতীয় বলে রাশিদ শিকার ধরেছে। ব্র্যান্ডন কিং ফিরেছেন 12 রানে। পরের ওভারে সাকিব নিজেই এলেন আক্রমণে। উইকেট পেতে পারতেন দ্বিতীয় বলে, তবে ইমরান খান জনসন চার্লসের ক্যাচটা ছেড়ে দিয়েছে। বিশ্বাসই করতে পারছিলেন না সাকিব আল হাসান। 4 ওভার শেষে ওয়ারিয়র্সের সংগ্রহ 1 উইকেটে 33 রান। কলিন মুনরো জীবন পেয়েছে। 16 রান এসেছে লিয়াম লিভিংস্টোনের ওভারে। উইকেটের খোঁজে নিজের সেরা অস্ত্রকে আবারও আক্রমণে আনেন সাকিব আল হাসান। কাপ্তানকে হতাশ করেননি রাশিদ খান। 18 রানে আউট জনসন চার্লস। 8ম ওভারে ঝড় তুলেছেন কলিন মুনরো। জশ লিটলের ওভারের প্রথম 4 বলেই 20 রান তুলল। 21 বলেই মুনরোর 50। লিটলের 1 ওভারেই 25 রান তুলেছেন তিনি। সাকিব আর বোলিংয়েই এলেন না। 4 বলে 4 রান করে ওয়ারিয়র্সের বাংলাদেশি তারকা জিয়াউর রহমানের ফেরা। নির্ধারিত 10 ওভারে 5 উইকেটে 107 নর্দার্ন ওয়ারিয়র্সের সংগ্রহটা। জবাব দিতে নেমে আক্রমণাত্মক ভূমিকায় শেহজাদ। 4 ওভার শেষে বাংলা টাইগার্সের বোর্ডে 44 রান। ব্যাটে ঝড় তুলেছেন হযরতুল্লাহ জাজাইও। 2 আফগান নিজেদের সাথেই প্রতিযোগিতায় সামিল হলো। শেষ পর্যন্ত বাংলা টাইগার্সের টানা দ্বিতীয় জয়। প্রথম 2 ম্যাচ হারলেও সাকিবের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বাংলা টাইগার্স। ঘড়ির কাঁটায় তখন সময় সন্ধ্যা 7টা 5 মিনিট।
মল্লিকা সাগর ডাকলেন 181 নম্বর সিরিয়ালের প্লেয়ারকে, বলে উঠলেন মুস্তাফিজুর রহমান ফ্রম বাংলাদেশ। মিনিট খানেক ফ্র্যাঞ্চাইজিদের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন, কিন্তু হায় একই কেউ তো আগ্রহ দেখালোই না, বরং ফিজের সাবেক দল চেন্নাইয়ের কোচ স্টেভেন ফ্লেমিংও নাসূচক মাথা নাড়ছিলেন বারবার। বিক্রি হলেন না টাইগার পেসারদের ব্র্যান্ড মুস্তাফিজুর রহমান, আর মল্লিকা সাগরের হাতুড়ির নিচে তো জায়গায় পেলেন না সাকিব আল হাসান। আইপিএল এর মেগা অকশনের দ্বিতীয় দিন বাংলাদেশের দর্শকদের পাখির চোখ ছিল সৌদির জেদ্দায়। অকশন টেবিলে রিশাদ মুস্তাফিজদের নাম আনতে আগ্রহ দেখালেও দলে নিতে বিন্দুমাত্র আগ্রহী ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজি। আর সাকিবের কপালে তো অকশন টেবিলে আসাটাও জুটল না। তবে কি সাকিব মুস্তাফিজদের আইপিএল ক্যারিয়ার এখানেই শেষ? আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো দল সাজাতে বরাবরই দুটি জিনিস প্রাধান্য দিয়ে থাকে, এক প্লেয়ারদের সাম্প্রতিক পারফরমেন্স, দুই ভারতের বিপক্ষে পারফরমেন্স। সম্প্রতি সাকিব আল হাসান আবুধাবি টি10-এ বাংলা টাইগার্সের হয়ে খেলছেন। 2 ম্যাচে ভালো পারফরমেন্স করলেও গেল টি20 বিশ্বকাপটা সাকিবের জন্য হয়তো কাল হয়ে দাঁড়িয়েছে। 7 ম্যাচে ব্যাটিং করে মাত্র 106 স্ট্রাইক রেটে করেছিলেন 111 রান। তাছাড়া বল হাতে তার অ্যাভারেজ ছিল 47, উইকেট পেয়েছেন সবে মাত্র 3টি। এবারের আইপিএলে সাকিবের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। নিলামের দ্বিতীয় দিন এই পারফরমেন্সের জন্য এত টাকা খরচ করতে চায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি, তাই আর মল্লিকার কণ্ঠে শোনা যায়নি সাকিবের নাম। তবে কাটার মাস্টারকে নিয়ে কেন এত অবহেলা? এবারের অকশনে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। তার জন্য চেন্নাইয়ের দিকে তাকিয়েছিল টাইগার ভক্তরা, তবে মন গলেনি চেন্নাইয়ের। গেল সিজনে দারুণ খেলা মুস্তাফিজকে নিতে কেন আগ্রহ দেখালেন না চেন্নাই? সম্প্রতি বেশ ভালোই ফর্মে আছে কাটার মাস্টার। এবছর টি20তে দেশের হয়ে 18 ইনিংসে 27 উইকেট নেওয়া মুস্তাফিজের ইকোনমি রেট ছিল 7.58। এছাড়া গেল আইপিএলে চেন্নাইয়ের টপ 3 উইকেট টেকারের একজন ছিলেন মুস্তাফিজুর রহমান। তবে কি বাংলাদেশে খেলেন বলে তাকে ফ্র্যাঞ্চাইজিগুলো হাইলাইট করে দেখেন না? তা না হলে মুস্তাফিজের দল না পাওয়ার তো কথা নয়। দ্বিতীয় দিন তো ভুবনেশ্বরের দামও প্রায় 11 কোটি উঠেছিল। বাংলাদেশের প্লেয়াররা বরাবরই আইপিএলে অবহেলিত। পারফরমেন্স করলে দল পায় না, দল পেলে একাদশের সুযোগ পায় না। টাইগারদের নিয়ে যেন মজায় মেতেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রচার বাড়াতে পোস্ট করা হয় টাইগারদের নিয়ে। কিন্তু কেন বাংলাদেশি প্লেয়াররা এত অবহেলিত? নিজেদের প্রমাণ করেও কেন নাম উঠাতে পারছেন না দলগুলোর প্লেয়ার লিস্টে? তবে কি তারা বাংলাদেশের হয়ে খেলেন বলে এত অনীহা? সাকিব মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ার কি তাহলে এখানেই ফুল স্টপ?